আসসালামু আলাইকুম। এই যে ভাইজান আমাদের সাথে দেখা হয়ে গেল। ভাই ভালো আছেন? ভাই আপনার নাম? আমার নাম মাওলানা আবুল কালাম। জি, মাওলানা আবুল কালাম। আবুল কালাম মাওলানা। চরে যে হঠাৎ করে চর দেখতে বা চরে উদ্যোগ নিয়ে আসলেন, এটা কি উদ্যোগ নিয়ে আসলেন? মানে কি চিন্তা ভাবনা কি আপনার? আসলে আমার চিন্তা ভাবনা হলো যদি একটু উঁচু জমি পাই, জি, মোটামুটি চরে নদীতে ভাঙে না এরকম যদি একটা সাইড পাই, উঁচু জমি যদি পাই তাহলে আমার চিন্তাধারা আছে বাগান করার আর কি। বাগান করার চিন্তা ভাবনা। হ্যাঁ, বাগান করার পরে পরিকল্পনা হইতেছে ছোট একটা মাদ্রাসা করা। যে এরকম মাদ্রাসাটা এরকম করব যেন ওই অঞ্চলের ছোট ছোট বাচ্চারা যেন বাড়ি ঘর থাকে, ঘনবসতি থাকে। হ্যাঁ, আর বাচ্চারা যেন সঠিক দিন শিখতে পারে। ও আচ্ছা ওইটা আর আচ্ছা। কি আমার মনের অনেক ইচ্ছা, অনেক আশা, অনেক দিন যাবতে এই পরিকল্পনা করতেছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করছে। এই জন্য হঠাৎ সারাদিনের যাত্রা আপনার সাথে আমার, সারাদিনের যাত্রা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং একসাথে থাকবো এবং ঘুরে ঘুরে দেখবো, যেখানে হোক চেষ্টা করবো আপনার জন্য। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। চলেন যে আজকে যাত্রা শুভ হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য। মাটির মানুষ ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। গাজীপুর থেকে আবুল কালাম আজাদ ভাই এসেছে মানিকগঞ্জের দুর্গম চরে বাগান এবং খামার করার উদ্দেশ্যে। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিও, সবাই পাশেই থাকবেন। ও যাত্রী সাউন্ডিতে না, আচ্ছা আচ্ছা, যাত্রী সাউন্ডিতে ওই টুপি মাথায় দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। এই যে ভাইজান আমাদের সাথে দেখা হয়ে গেল। ভাই ভালো আছেন? ভাই আপনার নাম? আমার নাম মাওলানা আবুল কালাম। জি, মাওলানা আবুল কালাম। আবুল কালাম, মাওলানা আবুল কালাম। যাক, ভালো আছেন তো? আইসেন কবে? আসছি গতকালকে। গতকালকে সারা রাত হোটেলে ছিলেন? আচ্ছা, কেমন আরিসা হোটেল থেকে কেমন? মোটামুটি ভালো না? আচ্ছা ভাই, আমি আজকে সকালবেলা আসছি আপনার ফোন পায়ে। জি, আপনি গতকাল আসছিলেন, এটা আপনি আমাকে বললেন। এখানে হোটেলে ছিলেন? জি, হোটেলে ছিলাম। আচ্ছা আচ্ছা। গতকাল কখন আসছেন? গতকালকে আসছি ঈশার সময়। এশার নামাজের পরে? হ্যাঁ। আচ্ছা, ছিলেন হোটেলে? জি। আচ্ছা, এই যে চরে যে হঠাৎ করে চর দেখতে বা চরে উদ্যোগ নিয়ে আসলেন, এটা কি উদ্যোগ নিয়ে আসলেন? মানে কি চিন্তা ভাবনা কি আপনার? আসলে আমার চিন্তা ভাবনা হলো যদি একটু উঁচু জমি পাই, জি, মোটামুটি চরে নদীতে ভাঙে না এরকম যদি একটা সাইড পাই, উঁচু জমি যদি পাই তাহলে আমার চিন্তাধারা আছে বাগান করার আর কি। বাগান করার চিন্তা ভাবনা। হ্যাঁ, বাগান করার পরে পরিকল্পনা হইতেছে ছোট একটা মাদ্রাসা করা। যে এরকম মাদ্রাসাটা এরকম করব যেন ওই অঞ্চলের ছোট ছোট বাচ্চারা যেন বাড়ি ঘর থাকে, ঘনবসতি থাকে। হ্যাঁ, আর বাচ্চারা যেন সঠিক দিন শিখতে পারে। ও আচ্ছা ওইটা আর আচ্ছা। কি আমার মনের অনেক ইচ্ছা, অনেক আশা, অনেক দিন যাবতে এই পরিকল্পনা করতেছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করছে। এই জন্য হঠাৎ করে এই দুর্গম চরে এই পরিকল্পনা কেন করলেন? অন্যান্য জায়গা থাকতে বাংলাদেশের কত জায়গায় তো আছে। হ্যাঁ, এই কথা জবাব দিতে গেলে আমি ভাই এরকম পয়সাওয়ালা না যে আমি এরকম শহরে করতে পারবো। আচ্ছা, আমি ভাই একজন গরিব মানুষ। আর ইমামরা কিরকম টাকা পয়সা পায় এটা তো হয়তো হ্যাঁ, আপনারা হয়তো কিছু ধারণা থাকতে পারে। আমি হয়তো কিছু টাকা হয়তো আমার আছে, এই টাকাটার মাধ্যমে আর কি আমি এগুলো করার জন্য চেষ্টা করতেছি। বাকিটা আপনি যদি সহযোগিতা করেন, এলাকার মানুষ যদি একটু সহযোগিতা করে তাহলে পারবো। সহযোগিতা তো আমি মোটামুটি চেষ্টা করব। আল্লাহ ভরসা, যদি আল্লাহ রহমত করে এবং আপনার প্রতি মানুষের ভালোবাসা এবং আল্লাহ রহমত থাকে, আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আপনার জন্য। আচ্ছা, হঠাৎ করে আমার সাথে আপনি দেখা করলেন কিভাবে? মানে আমার নাম্বার কোথা থেকে পেলেন? এদিকে দাঁড়ান, আমার নাম্বারটা কোথা থেকে পেলেন? আপনার নাম্বারটা আপনার চ্যানেলের ভিডিও দেখতেছি আমি অনেকদিন যাবত দেখতেছি। আর ওই ভিডিওর ডেসক্রিপশনে আপনার নাম্বার দেখতেছি, কিন্তু ওই নাম্বারটা যে আপনার প্রথম অবস্থায় আমি কিন্তু জানতাম না। পরবর্তীতে আমি কমেন্টস করতে করতে আপনি যখন আমাকে বলছেন, বলার পরে ওই নাম্বারটা আমি নিয়ে ওই নাম্বারে আমি তো অনেকের সাথে কমেন্টে কথা বলি, বেশিরভাগ মন খুলে কথা বলি। আপনি কমেন্টে থেকে আমার সাথে কথাবার্তা বলে ওইভাবে আসছেন? জি। আচ্ছা আচ্ছা। বলার পর আবার ফোনেও কথা বলছি, আজকে সকালে কথা বললাম। আজকে তো প্রথম কথা আপনার সাথে, মানে ফোনে? জি জি, আজকেই প্রথম কথা। আচ্ছা আচ্ছা। তাহলে এই যে গতকালকে আসছেন, এখন আমাদের টার্গেট হলো চরে দেখা ঘোরা। তার মানে আপনার টার্গেট হলো, প্রথম টার্গেট একটা বাগান করা, দ্বিতীয় টার্গেট একটা মাদ্রাসা করা। কিন্তু মাদ্রাসা যদি করতে চান অবশ্যই ঘনবসতি লাগবে, বাচ্চা কাচ্চা থাকতে হবে বা ফ্যামিলি থাকতে হবে। যেখানে ঘনবসতি বাড়ি ঘর আছে ওইখানে তো মাদ্রাসা হবে। আর বাগান যদি করতে চান তাহলে অবশ্যই তো উঁচা জমি প্রয়োজন, তাই না? তার মানে উঁচা জমির দরকার। আচ্ছা আচ্ছা। এখন বিষয়টা ছিল ভাই, আমি যতটুকু সম্ভব আপনাকে সাহায্য করব এবং হেল্প করব।
যতটুকু সম্ভব আমার সাধ্যের বাইরে বাইরে আমি চেষ্টা করতে পারবো না, কারণ জমি জমা তো আমার কিছুই না, ব্যাপারটা বুঝতে পারছেন। সেই ক্ষেত্রে মানুষের মাধ্যমে মানুষের সাথে কথাবার্তা বলে যতটুকু প্রয়োজন বা যতটুকু আমি পারি, ঠিক আছে, আপনার জন্য আমি চেষ্টা করব, কিন্তু আমি কথা দিতেছি না ভাই। আপনাকে আমার কথা বুঝতে পারছেন? কারণ হলো আমি আপনাকে নিয়ে যাব, ঘুরে ঘুরে দেখাবো, কিন্তু জমি যদি কপালে থাকে, আপনি এই এলাকায় যদি স্থায়ী হতে পারেন, এটা যদি কপালালা রাখে তাহলে পারবেন। কিন্তু আমি আপনার যত সম্ভব চেষ্টা করুম ভালো পথে অরিজিনাল জমি নিয়ে দেওয়ার জন্য এবং অরিজিনাল উঁচু জমি নিয়ে দেওয়ার জন্য, যেগুলো ভাঙ্গে কম, সস্তায় জমি যাতে পান এবং মাদ্রাসা ভবিষ্যতে জমি করতে পারেন। আমি ভাই আপনাকে চেষ্টা করব, এই জন্য আমার একটু সময় দিতে হবে, ঠিক আছে। অনেকে অনেক ধরনের কথা বলে, আমাকে পায় না, আমাকে খুঁজে পায় না, আমি 2 নাম্বারি করি, বাটপারি করি, ঠিক আছে। যাই হোক, সেই ক্ষেত্রে আপনি আসছেন, দেখেন আমি যতটুকু সম্ভব চেষ্টা করবো ভাই। কিন্তু আমি কিন্তু আগেই বলতেছি, আমি কোনো কথা দিতেছি না, ঠিক আছে। আপনার অনেক মানবিক ভিডিও দেখছি ভাই, আপনার মানবিক কাজগুলো দেখা আমি, আপনি বলতে পারেন আপনার একজন আমি ভক্ত। আচ্ছা আচ্ছা। আপনার মানবিক কাজগুলো দেখার পরে মানবিক ভিডিওগুলো দেখছি আমি। লাস্ট একটা প্রশ্ন ভাই, আপনি কোথা থেকে আসছেন এবং কোথা থেকে আসছেন, এটা আপনার প্রশ্ন। আপনার স্থায়ী বাসা কোথায়? আমার স্থায়ী বাসা হচ্ছে গাজীপুরে। গাজীপুর? গাজীপুর কোন জায়গায়? গাজীপুর হোতাপাড়া। জি, গাজীপুর হোতাপাড়া। কোন থানা পড়ছে এটা? এটা জয়দেবপুর থানা পড়ছে। গাজীপুর জেলা জয়দেবপুর থানা। হোতাপাড়া কি গ্রাম? ইউনিয়ন নাম কি? ইউনিয়ন নাম হচ্ছে মণিপুর। মণিপুর ইউনিয়ন, হোতাপাড়া গ্রাম, ওইখানকার স্থায়ী আপনারা? আচ্ছা, মণিপুর ইউনিয়ন, হোতাপাড়া গ্রাম, না? ঠিক আছে ভাই, আজকে সারাদিনের যাত্রা আপনার সাথে আমার, সারাদিনের যাত্রা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং একসাথে থাকবো এবং ঘুরে ঘুরে দেখবো, যেখানেই হোক চেষ্টা করবো আপনার জন্য, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। চলেন যে আজকে যাত্রা শুভ হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য ভাই। তাহলে আমরা লঞ্চের দিকে যাত্রা করতেছি, লঞ্চ ওঠার জন্য। এইখান থেকে কাজিরহাট নামবো এবং ওইখান থেকে তারপর যাব দুর্গম চরে, যেখানে আবুল কালাম আজাদ ভাইয়ের স্বপ্ন যেন আল্লাহ তাআলা পূরণ করে এবং আপনারা সকলেই দোয়া করবেন আবুল কালাম আজাদ ভাইয়ের জন্য। গাজীপুর থেকে এত কষ্ট করে এই দুর্গম চরে একটা স্বপ্ন নিয়ে এসেছে, যেখানে তার বাগান করা, এটা হচ্ছে তার প্রধান ইচ্ছা, এবং হচ্ছে তার ভালো একটা মাদ্রাসা করার ইচ্ছা। কারণ আবুল কালাম আজাদ ভাই একটা মাওলানা, দীর্ঘদিন ধরে মাওলানা হিসেবে মাদ্রাসায় নিয়োজিত আছে এই আবুল কালাম আজাদ ভাই। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। আজকে আমাদের যাত্রা এখন এই মুহূর্তে মানিকগঞ্জ থেকে কাজিরহাট লঞ্চ পাড়ি দিয়ে তারপর আমরা যাব কাজিরহাট থেকে দুর্গম চরে, যেখানে অফুরন্ত বাড়িঘর আছে এবং অফুরন্ত ঘনবসতি আছে, যেখানে একটা মাদ্রাসা করলে পারে শত শত হাজার হাজার ছাত্র পাওয়া সম্ভব। তাই আমরা যাচ্ছি যমুনা নদী পাড়ি দিয়ে। এই মুহূর্তে যে স্থানটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যমুনা নদী দুর্গম চর। আর আমরা দেখতে পাচ্ছি নদীর তীর দিয়ে শত শত মানুষ বাদাম তুলছে এবং বাদামের গাছ তলিয়ে যাচ্ছে হালকা পানি বৃদ্ধি হওয়ার কারণে। তার জন্য শত শত মানুষ দেখেন কিভাবে কত সুন্দর করে বাদাম তুলছে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে যে মানুষ কিভাবে, মহিলা মানুষ, পুরুষ মানুষ এবং ছোট ছোট মেয়েরা, ছোট ছোট ছেলেরা নদীর তীর দিয়ে বাদাম তুলছে এবং বাদাম গাছ উঠানো হচ্ছে। এই নৌকা নিয়ে দূর থেকে এসেছে তারা এই বাদাম গাছ তোলার জন্য। কত সুন্দর একটা দৃশ্য। এই যে চরটি দেখতে পাচ্ছেন, এখানে পানি উঠে, এই চরে পানি উঠে, চরটি একটু হলেও নিচা। এখানে শত শত বাড়িঘর আছে, হাজার হাজার বাড়িঘর আছে। এখানে বাড়িঘর অভাব নেই। 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে কোনো মাদ্রাসা, কোনো স্কুল, কোনো কলেজ, কোনো চিকিৎসা, কোনো কিছুই নেই। তাই তো আমরা যাচ্ছি কাজিরহাটের দিকে। কমপক্ষে 20টি চর মিলে, যেখানে কোনো মাদ্রাসা নেই, স্কুল নেই, কলেজ নেই, যেখানে কোনো চিকিৎসা ব্যবস্থা নেই, যাতায়াত ব্যবস্থা নেই, সেই দুর্গম চর আজকে আমাদের যাত্রা। আমরা এখন যাচ্ছি ভবানীপুর চর এবং কালকেবাড়ি চর, ঘুরে ঘুরে দেখবো এই 2টি চর এবং আরও 2-1টি চর ঘুরে ঘুরে দেখবো। এই স্থানটি হচ্ছে পাবনা জেলা আমিনপুর থানা রূপপুর ইউনিয়নে অবস্থিত। এই কাজিরহাট নেমে কাজিরহাট থেকে তারপর যেতে হবে এই ভবানীপুর চর এবং রূপপুর চর এবং কি কালকেবাড়ি চরে। চরটি দেখতে পাচ্ছেন। আমরা ইতিমধ্যে কাজিরহাট চলে এসেছি। এই যে কাজিরহাট ঘাট থেকে এই নদীকে আবার পাড়ি দিতে হবে। এই যে নৌকা আস্তে আস্তে আসিতেছে এই ঘাটের দিকে, এই ঘাট থেকে আস্তে আস্তে আমরা এখন যাব। এই যে নৌকা আমরা উঠে পড়েছি এবং যাচ্ছি। এই যে সামনে যে চরটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালকেবাড়ি চর, ভবানীপুর চর এবং রূপপুর চর, যেখানে আমরা 3-4টি চর ঘুরে ঘুরে দেখবো। আমরা ইতিমধ্যে চলে এসেছি সেই কালকেবাড়ি চরে ঘাটে। ভাই কেমন লাগতেছে? ভালো না? আমরা মাত্র পাড়া দিলাম।
ভবানীপুর এবং কালকেবাড়ির এই চরটি হাজার হাজার লক্ষ লক্ষ গরুতে বিখ্যাত। গরুর কোনো অভাব নেই এবং ঘাসের কোনো অভাব নেই। যেখানেই যাবেন শত শত গরু দেখবেন একসাথে খাবার খাচ্ছে। এইভাবেই ছেড়ে দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এইভাবে 9 মাস এইভাবে ছেড়ে দিয়ে খাবার খাওয়ানো হয়ে থাকে। এই চরটিতে যেমন শত শত হাজার হাজার গরু আছে, তেমন সস্তায় জমি পাওয়া যায় এই চরের বুকে। এখানে বড় বড় গরুর পাড় এবং মহিষের পালও দেখতে পাবেন এই চরের বুকে। ছোট থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট ছোট ছেলে মেয়েরা এই চরের বুকে দেখতে পারবেন সারাদিন গরু লালন পালন করতে। তোমাদের সবার সাথে আমি পরিচয় অর্জনে এসেছি এই চরে, মাঝখানে এই দুর্গম চরে। তোমার নাম কি? তোমার নাম? আবু বক্কর, সুন্দর নাম। তোমার নাম? শরীফ, সুন্দর নাম। তোমার নাম? তোমার নাম? তোমার নাম? আচ্ছা, তোমার নাম কি? আচ্ছা, তোমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা আমি বলতে এসেছি। এই যে দেখো, সবাই কিন্তু গরু নিয়ে এসেছো। হ্যাঁ, সবাই গরু আনছো না? তোমার গরু কয়টা? ও, অন্য বাড়ি গরু রাখো। কত করে? কার গরু? নানির গরু না? তোমার নিজের বাড়ি গরু 20টা, আর গরু রাখো কয়টা? 40টা গরু। আর তোমার গরু কয়টা? আমার 20টা। 20টা গরু না? অন্যজনের গরু রাখো না? সবগুলো নিজের? আচ্ছা, আমি তোমাদের কিছু কথা, গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে চাই। তোমরা কি কেউ পড়ালেখা করো? কেউ করো না? কেউ পড়ালেখা করো না? একটা জিনিস হিসাব করে দেখো, তোমরা সবাই কিন্তু এই যুগের সন্তান, এই ডিজিটাল যুগের সন্তান। তোমরা কি তা জানো? এই দেশটা যে ডিজিটাল, এই যুগটা ডিজিটাল, তোমরা কি জানো তা? তোমরা তো এখন সবাই ছোট। এই যে সবাই গরু নিয়ে আইছো, সবাই গরু, এই যে দেখো গরুগুলো তোমরা যেরকম দাঁড়ায় আছো, এই গরুগুলো ওইভাবে দাঁড়ায় আছে। কি আমাদের কথা শুনছে, সবাই আমার দিকে তাকায় আছে। এই গুরুত্বপূর্ণ কথাগুলো বলতেছি তোমাদের সাথে। কেন? এখন তোমরা সবাই ছোট, তোমরা বুঝতেছো না। আমি তোমাদেরকে গরু রাখতে অস্বীকার করতেছি না, গরু রাখবা। কিন্তু এই চরের মাঝখানে যদি একটা মাদ্রাসা হয়, অথবা একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়, হাই স্কুল বা প্রাইমারি স্কুল, লেখাপড়া একটা যদি জায়গা হয়, তোমরা কি পড়ালেখা করবা? বাড়ির আশেপাশে যদি হয়, করবা? সবারই কি ইচ্ছা আছে? আচ্ছা, তোমাদের কি বাড়ি থেকে ভর্তি করছিল কখনো দূরে স্কুলে বা মাদ্রাসায়? তোমার করছিল? কোথায়? কেন চলে আইছো? কেন একা? এই জন্য চলে আইছো? তুমি চলে আইছো কেন? মা চলে আইছো কেন? আমি সেটা জানতে চাইতেছি। ভালো লাগে না? বাড়ির আশেপাশে হলে ভালো লাগতো না? হ্যাঁ, তুমি চলে আইছো কেন? ওইখান থেকে পড়তো না? তোমরা চলে আইছো কিসের জন্য? ভর্তি করছিল? চলে আইছো কেন? ও, করোনার মধ্যে চলে গেছিল হুজুর, তো তার মধ্যে বাধ্য হয়ে চলে আইছো। আচ্ছা, তোমাদের আমি এত কথা বলা একটাই কারণ, এই যে তুমি যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু সে কিন্তু একটা মসজিদের ইমাম এবং হুজুর, পাশাপাশি মাদ্রাসার শিক্ষক। তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারছো? মনে করো যে তোমাদের স্যার, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি তার বিষয়ে দুইটা কথা বলতে চাই। এই আশেপাশে, তোমাদের বাড়ির আশেপাশে সে মাদ্রাসা করতে চায়, শিক্ষা প্রতিষ্ঠান করতে চায় তোমাদের জন্য। তাহলে সে এখানে ঘুরতে আসছে, দেখতে আসছে, চর দেখতে আসছে। এখন যদি সে এই চরের মাঝখানে একটা প্রতিষ্ঠান খোলে, মাদ্রাসা, তোমরা কি পড়ালেখা করবা? এই বাড়ির আশেপাশে যে প্রতিষ্ঠান হয়, করবা? দেখা হলো বিকেলবেলা, তোমরা তো সারাদিন গরু রাখো, তখন বিকেলবেলা রাখতে পারবা, আবার সকালবেলা রাখতে পারবা। কিন্তু দুপুরে যে মাঝখান টাইম, সকাল থেকে 4টা পর্যন্ত, ওই টাইমে পড়ালেখা করতে পারবা ঠিক মতো। তো বাড়ির আশেপাশে সবার সাথে সবাই দেখা হবে, তোমাদের একজনের সাথে আরেকজন দেখা হবে, তখন কিন্তু ভালো লাগবে। এই মনের দিক থেকে যখন দূরে যদি যাও, কাউকে তো চিনো না, দেখো নাই কখনো, সেই ক্ষেত্রে ভালো লাগে না। কিন্তু বাড়ির আশেপাশে স্কুল, কলেজ, মাদ্রাসা যদি হয়, তখন তো অবশ্যই ভালো লাগার কথা, তাই না? তখন কি তোমরা পড়ালেখা করবা? সে হুজুর যে চিন্তা ভাবনা করে এসেছে এই দুর্গম চরে, সেই ক্ষেত্রে তোমরা কি, যদি হুজুর এখানে একটা প্রতিষ্ঠান করে, মাদ্রাসা করে, সে দেখতে আসছে আজকে, তোমরা কি সবাই পড়ালেখা করবা? পাশাপাশি কি 2-4জন বন্ধু আনতে পারবা? হ্যাঁ, তোমাদের ইচ্ছা আছে তো পড়ালেখা করতে? আচ্ছা আচ্ছা, এই যে গরু নিয়ে আইছো, এখানে দেখতেছি অনেকগুলা গরু, অনেকগুলা গরু। কার গরু কয়টা? তোমার কয়টা? তোমার 40টা নিয়ে আইছো। তুমি এমনি আইছো? তোমার গরু কয়টা? তোমার তার মানে এখানে 20টা নিয়েছে, কোনো গরুই নাই। এখানে দেখেন কত গরু, দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কত গরু।
এই গরুগুলো কিন্তু ওরাই লালন পালন করে থাকে সারাদিন, কিন্তু একজনও কিন্তু লেখাপড়া করে না। তোমরা কি বর্তমানে কেউ লেখাপড়া করতেছো না যারা আছো? কেউ না। তোমরা কিন্তু এই দেশের সম্পদ, ভবিষ্যৎ। গরু লালন পালন করে আমি দোষে কিছু না, আমি বলতেছি না গরু লালন পালন করো না, করবা, প্রতিদিনই করবা, কিন্তু লেখাপড়া করতে হবে, পাশাপাশি গরু লালন পালন করবা। যদি কোনো প্রতিষ্ঠান হয় লেখাপড়া করবা এখানে, হ্যাঁ সবাই ইচ্ছা আছে? তোমাদের কথা শুনে খুবই ভালো লাগলো প্রাণপ্রিয় দর্শকবৃন্দ। আমি ওদের সাথে কথা বললাম। এখানে আমার ভাই গাজীপুর থেকে আসছে, ভাই এখানে মাদ্রাসা পরিকল্পনা করে আসছে এই দুর্গম চরের মাঝখানে। দেখা যাক আল্লাহ মাবুদ কী করে। যদি আল্লাহ সহযোগিতা করে এবং এখানকার মানুষের সাপোর্ট পায়, তাহলে অবশ্যই সে মাদ্রাসা তৈরি করার জন্য প্রস্তুত আছে। এই যে দেখেন গরুগুলো দেখতে পাচ্ছেন, দেখেন সবগুলো গরু আমার দিকে তাকে আছে, হয়তো আমাকে চিনে না, যার জন্য দেখেন সবগুলো গরু খাবার খাচ্ছে না, হা করে তাকিয়ে আছে। দেখেন আশেপাশে গরু অভাব নেই, এক একটা মানুষের 30-40-50টি পর্যন্ত গরু। কিন্তু আপনাদের কাছে কথা একটাই, এই দুর্গম চরে গরু লালন পালন হয়ে থাকে শত শত হাজার হাজার। এখানকার ছোট ছোট বাচ্চাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, নেই কোনো থাকার ব্যবস্থা, নেই কোনো চলাচলের ব্যবস্থা, নেই কোনো রাস্তাঘাটের ব্যবস্থা, নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান, নেই কোনো যাতায়াতের পাশাপাশি চিকিৎসার ব্যবস্থা। তোমাদের আশেপাশে কোনো চিকিৎসা ব্যবস্থা আছে? কোনো হসপিটাল এরকম কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আচ্ছা দেখেন দুর্গম চরের মাঝখানে তারা কিভাবে বসবাস করে থাকে। এই গরু লালন পালন ছাড়া ওদের আর কোনো কাজ নাই। তাছাড়া তোমরা অন্য কিছু করো? তোমাদের কাজ একটাই, গরু লালন পালন করা। দেখতে পাচ্ছেন দেখেন দর্শকবৃন্দ, ওদের কথার সাথে আমার কথাগুলো একমত। এখানে ওরা সারাদিন শুধু গরু লালন পালন করে থাকে। আমি যে গরুগুলো দেখাচ্ছি, দেখেন কত গরু এখানে। এই চরে মাঝখানে শত শত বিঘা জমির অভাব নেই, কত জমি পতিত পড়ে আছে। এইভাবেই বছরের পর বছর পতিত পড়ে থাকে। ফোন দিয়ে তাড়াতাড়ি পানি খেলা আগে থেকেই, যে পানি নাই কবি 1 ঘন্টা আগে থেকে পানি নাই। শত শত বিঘা, লক্ষ লক্ষ হাজার হাজার বিঘা জমি পতিত পড়ে আছে এই চরের বুকে। এখানে গরু, মহিষ এবং বড় বড় গরুর পাল, মহিষের পাল দেখা যায় প্রতিটা আঙ্গিনায়। এখানে অফ্রন্ত জমি থাকায় এখানে জমি দাম একেবারেই সীমিত, কিন্তু জমি রেজিস্ট্রি হয় না, খারিজ হয় না। এখানে এই জমিগুলো স্ট্যাম্পের মাধ্যমে বিক্রি হয়ে থাকে। 40,000, 50,000, 60,000 টাকা বিঘায় জমি পাওয়া যায় 1 বিঘায়। এত সস্তা এই চরের বুকে জমিগুলো, 40, 50,000 এবং 60,000 টাকা, যা 1,000, 1,500 টাকা শতাংশ এই চরের বুকে জমিগুলো। কাকা এই চরের জমি দাম কিরকম? লাস্ট জায়গায় বিক্রি হয়েছে কেমন দামে বিক্রি হয়েছে? জমি মনে হয় এইবার একটা জমি একটা জোর ধরে বেচছে, বুঝছেন? হ্যাঁ, কত করে? নদী লালা দিয়ে হ্যাঁ মনে হয় 60,000 করে। 60,000 টাকা বিঘা? কত বিঘা, কয় শতাংশ? 1 বিঘা 33 শতাংশ, তার মানে আনুমানিক 2,000 টাকা শতাংশ। হ্যাঁ সাপকলা। তো স্ট্যাম্প দলিল। আর যদি স্ট্যাম্প আপনি শোন করালি বা কটে নেয়, তার কত করে বিঘা? কত 4,000 চলছে, 5,000 চলছে। 4,000-5,000 টাকা বিঘা, তাতে একবারে সস্তা। হ্যাঁ এমনি 5 বছর 10 বছর জন্য জমি পাওয়া যায় না খামার টামার করার জন্য, বা বাগান টাগান করার জন্য, বা বাড়ি ঘর করার জন্য। সোনার চেয়ে খাঁটি আমাদের এই বাংলাদেশ, তার চেয়ে বেশি খাঁটি এই চরের সাধারণ জনগণ এবং এই চরগুলো। এখানকার এই কৃষি প্রধান দেশে শত শত লক্ষ লক্ষ মানুষ বসবাস করে থাকে। এখানে সস্তায় জমি পাওয়া যায় এবং লক্ষ লক্ষ গরু লালন পালন করা যায়। যেখানে এই দুর্গম চরে যাতায়াতের ব্যবস্থা নেই, নেই কোনো শিক্ষার ব্যবস্থা, নেই কোনো মাদ্রাসা, নেই কোনো চিকিৎসার ব্যবস্থা। এখানকার মানুষ পরিশ্রম করে বসবাস করে থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন কৃষি কাজ এবং জমির উপরে, গরু ছাগলের উপরে নির্ভরশীল হয়ে থাকে এখানকার এই মানুষগুলো। আলাদা সংসার, মানে উনি মাদ্রাসায় মসজিদে নামাজ টামাজ পড়ায়, ওই হিসেবে চাকরি হিসাবে থাকে। ওনার বেতন যা দেয় ওটা হ্যাঁ মেলা চলার মতো তা না, ওনার সংসারই করতেছে, ওই পাশাপাশি এটা করে 2-4 টাকা যা দেয় ওইতেই ওনার যথেষ্ট। কিন্তু ইমাম সাহেবের বাড়ি 10-20টা গরু আছে, আবার উনিও 10 বিঘা ধান লাগায়। এটা ওনার ইমাম সাহেব হিসেব কি, যে আমার নামাজ পড়াই লাগবে, আমার নামাজ পড়া লাগবে, আমি যদি হ্যাঁ আমার হাতে আর কেউ পড়ে তো উপকার হইলো, একটু দিনের কাম হইলো, তাই বলে বেতন আমার দেয় দিল, না দেয় না দিল, এটা ওনার বড় বিষয় না, যা দেয় এইতেই চলে। কিন্তু ওনার তো সংসারই করিয়া ওটা করতেছে। ভাই যেমন ভাইজান আসছে গাজীপুর থেকে, এই চরে মাদ্রাসা একটা দেওয়ার পরিকল্পনা আছে, মানে এই চরে দিতে হবে এমন কোনো কথা নাই। সে ভালো একটা জায়গা খুঁজতেছে, যে চরে দিল্লি পারে ছাত্রছাত্রী পাওয়া যাবে এবং 210 গ্রামের ছাত্রছাত্রী অভাব হবে না, এরকম একটা চরে। সেই ক্ষেত্রে
আমরা যে কালকাবারে আছি সেই ক্ষেত্রে আমি মনে করি ওই পাশে আলোক দিয়া এই পাশে কালকাবারে ওই পাশে, তার মানে 20 থেকে 30টা চড়া হবে। এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই আছে? নাই হ্যাঁ? নাই কোনো শিক্ষা নাই। কত কিলোমিটার ভিতরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই? এটা অগত না হলে 20 কিলোমিটার এদিক ওদিক চতুর্দিকে 20 কিলোমিটার, এর মাঝখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিচ্ছু নাই। একমাত্র নদী পার ছাড়া, তাছাড়া আর কোনো শিক্ষা এই পাশেও নদী পার হইতে হবে, ও পাশেও নদী পার হইতে হবে, ও পাশেও আপনি মনে করেন সেই দৌলতপুর থানায়, অন্য থানায়, কল্যাণপুরের ওইদিকে যায়, কল্যাণপুরের ওইদিকে। তাছাড়া এর মধ্যে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। আচ্ছা, সেই ক্ষেত্রে ভাই যদি এই 2-10 চরের মাঝখানে যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে, হ্যাঁ, তাতে 2-20 চরের ছাত্রছাত্রী পাওয়া যাবে না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে পোলাপানের ছাত্রছাত্রীর অভাব নাই। এরা স্কুল মাদ্রাসা বেকারে মনে করেন পোলাপান অশিক্ষিত হইতেছে, আরো কষ্টে ভুগতেছে। কিছু কিছু পোলাপান আছে মনে করেন বাপ মা ফাঁকে দিছে, আবার কিছু আছে ফাঁকে দুয়ার উপযুক্ত হয় নাই, এগুলো তো বেকারই রয়েছে ছোট। আবার কিছু দেখা যায় স্কুলে না যায় অভ্যেস হয়ে গেছে দূরে, হেরা ওইভাবেই একবারে লেখাপড়া বিচ্ছিন্ন, ওইভাবে লেখাপড়ায় বাদ হয়ে গেছে। কিন্তু যদি এলাকায় থাকতো, হয়তো বাপ মা নিয়ে দিয়ে আসতো, মায় আবার নিয়ে আসতো, কাছে থাকলে এরকম করে পোলাপান শিক্ষার দিক দিয়ে হইতো। আর কিন্তু নদী পার হয় তো বাপার যাওয়া সম্ভব না, কাজ কাম বাদ দিয়ে, আবার মনে করেন আবার যাওয়া আসা বাড়ি ঘরে মেরে চলে না। আর যদি কাছাকাছি হয় চরের মধ্যে গেলাম, দিয়ে আসলাম, আবার ছুটিও রাখতে যা আবার নিয়ে আসলাম। কাছাকাছি হইলে অনেক পোলাপান আছে। কাছাকাছি হইলে নয় আপনি গেলেন অথবা ভাবি গেল অথবা আপনার বাড়ি আরেকজন গেল, যায় দৌড়ে নিয়ে আসলো 5 টাকা। চরের মধ্যে প্রায় মানুষের বাড়ি প্রতি বাড়ি না হলে কিছু কয়েকবারই পরপরই আছে মোটরসাইকেল ঘরেই টান্দা যায়, পোলাপান দিয়ে আসলো আবার টান্দা যায় নিয়ে আসলো, এটা কোনো বিষয় না। কিন্তু নদী পার হয়ে গেলে পরে সময়ের দরকার, এই সময় বাড়িঘর সংসার বাদ দিয়ে যাওয়া আসা সম্ভব না। এই জন্যই অনেক পোলাপান একবারেই নষ্ট হয়ে যাইতেছে, স্কুল বেগারে মনে করেন মাদ্রাসা বেগারে। এর জন্য কি অশিক্ষিত বেশি হয় এই চরে? হ্যাঁ, বাংলাদেশ কিন্তু শিক্ষিত হচ্ছে বেশি, ডিজিটাল যুগ হচ্ছে এবং শিক্ষা হার বাড়ছে, কিন্তু এই চরে কোনো প্রতিষ্ঠান না থাকার কারণে শিক্ষার কোনো কিছুই নাই। পোলাপানের একবারে অগ্রগতি হয়ে যাচ্ছে, মনে করেন কোনো অগ্রগতি নাই, মানে খালি অশিক্ষিতর হারই বেশি। এমন পোলাপান আছে অনেক বিয়ে শাদী করান লাগবে, বিয়ে শাদীর বয়স হয়ে গেছে, তাও হেরান না নিজের নাম সই করে পারতেছে না এখনো এই দিন এসে গেছে যে নিজের সই ছাড়া তো হয় না, অনেক কিচ্ছু হয় না, চাকরি বাকরি তো হবেই না। এখনো মেলা পোলাপান এই দেশে রয়ে গেছে, বিয়ের উপযুক্ত হয়ে গেছে, বিয়ে করে টিপ সই দেওয়া লাগতেছে, তার মানে টিপ সই এখন চলে না, এই নিয়ে মেলা বেড়া করা হয়, মানে এরকমও আছে। এই সমস্যা এই চরে বেশি, খালি স্কুল বেকারে। আচ্ছা শিক্ষা প্রতিষ্ঠান নাই। আচ্ছা, সেই ক্ষেত্রে বাইজান যে একটা মাদ্রাসা নিজে প্রতিষ্ঠান দিব, এইটা যেহেতু তার মাথায় চিন্তা ভাবনা আছে এবং সে কিন্তু একজন মাস্টার। ভাই, কত বছর ধরে আপনি এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত? আসলে আমি আমার ছোটবেলা আব্বা মারা গেছে, আব্বা মারা যাওয়ার পর নিজের লেখাপড়ার খরচ নিজে চালাইতে হয়েছে, বড় বোন আছে উনি কিছু চালাইছে, আম্মাও কষ্ট করছে। আমার মসজিদ মাদ্রাসায় খেদমত করে নিজের লেখাপড়া করতে হয়েছে। তার মানে এটার সাথে জড়িত? এটার সাথে জড়িত আমি প্রায় আমার হয়তো 13-14 বছর বয়স, তখন থেকেই এই 4টা বছর, এই 4টা বছর আপনার 1966 ভাগ করে, তারপরে মনে করেন বছরে যে কয় আয়াত করে পড়ে, যে কয় 20টা করে পড়ে, প্রতিদিনের ক্লাস প্রতিদিন হয়ে যায়, এভাবে হবে। এবং এখান থেকে বাইরে হয়ে যাওয়ার পর যদি কেউ চায় যে না আমি হ্যাবজ আরেক আমি শোনামো 1 বছর, শোনানোর জন্য আমার তো বন্ধু বান্ধবের মাদ্রাসার অভাব নেই। তারপরে ঢাকা শহরে বড় বড় মাদ্রাসার সাথে তো পরিচিত, ওকে মনে করেন একটা ব্যবস্থা করে দিতে পারবো। তো আমার চিন্তাধারা হলো এটা আর কি। আর একটা মাদ্রাসা চালাইতে গেলে অনেক খরচপাতির বিষয় আছে, কারণ একটা মাদ্রাসা যদি ক্লাস 5 পর্যন্ত থাকে, আর এই মাদ্রাসায় তো 1জন বা 2জন শিক্ষক চালানো যাবে না। এখানে ক্লাস 5 পর্যন্ত একটা যদি মাদ্রাসা চালাতে চাই তাহলে 5টা রুমের প্রয়োজন, কমপক্ষে 5টা রুমের কমপক্ষে, যদি শিক্ষক নাও রাখি তবুও 5জন শিক্ষক, দেখশন করার জন্য 1জন লোক লাগবে, পরিষ্কার পরিচ্ছন্নের জন্য। আর যদি বোর্ডিং চালু করি তাহলে তো রান্না করার বাবুর্চি অবশ্যই লাগবে। তো ওই জিনিসগুলো আমার মনের ভিতরে আছে, আর এই চিন্তাধারা নিয়ে আমি আগাইতেছি যে আমি মাদ্রাসা যেখানে করব তার আগে একটা বাগান করব, পেয়ারা বাগান, হয়তো পেয়ারা বাগান, বড়ি বাগান বা আম বাগান কইরা, যাতে আমার মাদ্রাসার খরচটা কিছুটা ওই বাগান থেকে আসে, প্লাস আমিও চলতে পারি, যেহেতু আমি এখানে শ্রম দেব, যাতে আমিও চলতে পারি ফ্যামিলি নিয়ে। এরকম একটা প্ল্যান আর কি। এই প্ল্যানের উপরে এখানে আসা, হ্যাঁ এইখানে আসছি আর কি। দেখা যাক তারপরে কি হয়, আল্লাহ তাআলা কি করে। আচ্ছা, এখানে না পানি ওঠে না, এরকম 2-4 বিঘা জমি নিয়ে দেওয়া যাবে না?
এটা এখন খোঁজ করা লাগবে। এটা করলে পারে তাহলে এদিকে সিটের কোন যাইতো কি কোন, কারণ পানি উঠলে কিন্তু পেয়ারা গাছ কিন্তু হবে না, বাঁচবো না, বাঁচবো পেয়ারা গাছ না। কিন্তু মরে যাবে। আর পেয়ারা গাছটা প্রধানত হইতেছে আমার নিজের চলা প্লাস হইতেছে আমার নিজের মাদ্রাসাটা সংসার যেন- মাদ্রাসার খরচ। যেন খরচটা কিছু যেন আসে। অন্যের দিকে চাইয়া ভাই একটা জিনিস করা যায় না 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 না। অন্যের দিকে চাইলাম, আমি এলাকার মানুষের দিকে চাইলাম, দেখা গেছে অন্য এলাকার মানুষ আমার দিকে তাকাইলো না, 10 জন তাকাইলো, তখন 50 কিন্তু- জনই তাকাইলো না। হুম, হুম, কারণ আমি প্রতিষ্ঠান করবো, আমার প্রতিষ্ঠানে কিন্তু টাকা দিয়ে পড়বো, হুম। এখানে কিন্তু আমি কিন্তু ফ্রি পড়াবো না। না না না, যেহেতু টাকা দিয়ে পড়বে তখন গার্জিয়ানরা চিন্তা করবে আমার ছেলে তো টাকা দিয়ে পড়ে, আমি আবার মাদ্রাসায় কি সহযোগিতা করবো? অবশ্যই অবশ্যই। অথচ একটা মাদ্রাসা একটা দিনী প্রতিষ্ঠান, সবারই কিন্তু দায়িত্ব এটা। হুম, হুম। তো সবারই দায়িত্ব এটাকে আগায় নেওয়া, এটাকে শ্রম দিয়া, কথা দিয়া, হুম। যে যেভাবে পারে সহযোগিতা করা, সবারই দায়িত্ব। কিন্তু হয়তো কিছু মানুষ এরকম থাকতে পারে যে টাকা দিয়ে পড়ে, আবার আমার কিসের দায়িত্ব? না এরকম স্বাভাবিক, থাকতে পারে। এরকম হয়। থাকতে পারে। না, এটা দিনের- এই জন্য আমার পরিকল্পনাটা হইতাছে যে আমি কমপক্ষে 2 বিঘা জমিনের উপরে একটা বাগান করবো। বাগান কইরা ওই বাগানের যে খরচ, বাগান থেকে যে টাকাটা আসবে, এই টাকাটা আমি মাদ্রাসা প্লাস আমি যেন চলতে পারি, তারপর মাদ্রাসা থেকে যে ইনকামটা আসবে আমার শিক্ষক প্লাস আমি যেন চলতে পারি, আর শিক্ষক খরচটা হয়ে যায়। সব মিলে আর কি। আমি এটা একটা চিন্তা ভাবনা করছি আর কি। বাকিটা বুঝছি। আল্লাহর উপর, আল্লাহ ভরসা। ভাই যে কথাটা বললো সেই হিসাবে কি করা যায় বা না কি ভাইয়ের কথা ঠিক আছে, পরিকল্পনা আর ঠিক ওনার আছে। পরিকল্পনাও খুব সুন্দর, কিন্তু আর এলাকার মানুষের এটা দরকারও, কিন্তু তারপরে 10 জন মানুষ তার সবাই সমান না, না, কেউ না, চাবে কেউ চাবে না। এখন তারপরে প্রথম করবে গেলে পারে নিজের লস মনে করেই করা লাগবে। তারপরে এটা যে কোনো একটা প্রতিষ্ঠান ফটকিয়ে তার বড় হয় না, না 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 না। আস্তে 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 করা লাগবে। এর জন্যই তো ওই যে বাগানে একটা পরিকল্পনা করছে যাতে দেখা গেলো যে বাগানে নিজেটা জমিটা- নিজেই করতে পারে, আগে নিতে পারে। এখন জমিটার বিষয়টা হয়েছে কি এরকমই আর কি, যে উঁচা জায়গা লাগবে আর কি, এই তো। হুম, হুম। তাছাড়া তো নিচে নিচে জায়গা হইলে তো হইতেছে না, না না না, এই ছিল ঘটনা। বুঝতে কিন্তু পারছি। উঁচু জমি যে সব জায়গায়, ওই সব জায়গায় ভিতর সাইড পাওয়া যাবে না, ফাঁকা হয়ে যায়, ওই দিকে উঁচু জায়গা নাই। পুকুর পাগলা সবাই দিক দিয়ে ওই দিক দিয়ে পাওয়া যাইতে পারে, কিন্তু আমি ওই দিকে যাওয়া আসা হয় নাই, আমি যাতায়াত যোগাযোগ কম। শিওর ভাবে বলতে পারলাম না। বুঝতে পারছি। সকাল 10টা থেকে বিকেল 5টা, 5:30 পর্যন্ত একটানা সারাদিন 2 থেকে 3টি চর আমরা ঘুরে ঘুরে দেখলাম। এই চরের বুকে একমাত্র জমিগুলো হচ্ছে একটু নিচু জাতীয়, এবং এখানে 20 থেকে 50টি পর্যন্ত গ্রামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। এই চরে একমাত্র মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার মতো একটা জায়গা, প্রাইভেট বা যে কোনো মালিকানাধীন অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার মতো একটা জায়গা এই চরটি। এখানে গরু, বছর, হাঁস, মুরগি এবং ছাগল ভেড়া লালন পালন করে যে কোনো মানুষ এবং পাশাপাশি কৃষিকাজ করে যে কোনো মানুষ স্বাবলম্বী হওয়া সম্ভব এই চরের বুকে। এই চরটি হচ্ছে পাবনা জেলা আমিনপুর থানায় অবস্থিত। এখানে সারাদিন ঘুরে ঘুরে আজকে যা দেখলাম, এবং দিন শেষে এই আবুল কালাম আজাদ ভাই কি দেখলো এবং তারা কি সিদ্ধান্ত নিল, সারাদিন শেষে আজকের ভিডিওটি এখানে শেষ করে দিব। সর্বশেষে আবুল কালাম আজাদ ভাইয়ের কথা শুনে আপনারা সকলেই আবুল কালাম আজাদ ভাইয়ের কথাগুলো গুরুত্ব দিয়ে শুনুন, যে সারাদিন কি দেখেছে এবং কি পরিকল্পনা করলো আবুল কালাম আজাদ ভাই। ভাই, আপনি তো একটা মাদ্রাসা উদ্দেশ্য নিয়ে আসছেন এই চরে, জি। সেই ক্ষেত্রে মাদ্রাসা নিয়ে এখন বর্তমানে কি পরিকল্পনা করলেন এই চরটা নিয়ে? আসলে ভাই আমি মাদ্রাসা করার আগে আমি প্রথমত বাগান করব, এটা আমার উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য বাগান করা। বাগান করা, আমি একটা বাগান করব, বাগান করার পর বাগানটা দাঁড়িয়ে গেলে পরে আমি মাদ্রাসা করব। পরবর্তীতে মাদ্রাসা চিন্তা ভাবনা যাতে 1-2 বছর আমার পরে বাগান থেকে মাদ্রাসারও কিছু খরচ বহন করা যায় এখন বাগান থেকে, নিজস্বভাবে। হ্যাঁ, নিজস্বভাবে একান্ত নিজে একা এটা করতে চেয়েছিলাম। তো এখানে আইসা আমি দেখলাম যে জমিটা একটু নিচু, তো আপনার আমি যে বাগান করতে চাইতেছি ওই বাগান এখানে সম্ভব না। তবে এখানে মাদ্রাসা একটা খুব প্রয়োজন, এবং একটা যদি জেনারেল প্রাইভেট স্কুলও হয় এটাও এখানে প্রয়োজন। একটা মাদ্রাসা এখানে খুব প্রয়োজন, প্রাইভেট মাদ্রাসা অথবা প্রাইভেট স্কুল যদি হয় স্কুল এখানে খুব প্রয়োজন। আপনার এখানে যে পরিবেশ দেখলাম, এখানে পোলাপান আছে, হাজার হাজার পোলাপান আছে বেকার এবং অশিক্ষিত, সারাদিন খেলতেছে, গরু রাখতেছে, এগুলা লেখাপড়ার কোনো ব্যবস্থা নেই। যদি হয় তাহলে আমি মনে করি যে পোলাপানগুলো স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, আপনার ছাত্রছাত্রীর অভাব হবে না ইনশাল্লাহ। যদি কেউ প্রতিষ্ঠান করতে চায় এখানে প্রতিষ্ঠান করার মতো একটা প্লেস আছে। অনেকজনের সাথে আমরা যে কথা বলছি, অনেক ছাত্রছাত্রী কিন্তু আপনাকে বলছে যে হুজুর আমরা রাজি আছি, এখানে স্কুল কলেজ মাদ্রাসা না থাকার কারণে আমরা লেখাপড়া করতে পারতেছি না, যদি আপনারা স্কুল কলেজ মাদ্রাসার ব্যবস্থা করেন আমরা অবশ্যই সবাই লেখাপড়া করবো। এই কিন্তু অনেক মানুষ আপনার অনেক পোলাপান বলছে না?
আচ্ছা সেই ক্ষেত্রে যেহেতু আপনার বাগানের পরিকল্পনা প্রথমে, সেই ক্ষেত্রে বাগানের অনুপযোগী একটা জায়গা পাইলাম, এই তো। কিন্তু মাদ্রাসা জন্য বেস্ট একটা জায়গা। আপনি ছাড়াও যদি অন্য কেউ যদি করে, অথবা একটা স্কুল বা একটা মাদ্রাসা, প্রাইভেট মাদ্রাসা, ছাত্রছাত্রীর অভাব হবে না, এটা আপনার ভাষ্য। আচ্ছা, আর দ্বিতীয়ত হলো এমনি এখন তার আপনার পরিকল্পনা কি, চিন্তা ভাবনা কি করতেছেন? চিন্তা ভাবনা আমি এখানে যেটার জন্য আসছি, প্রথমত বাগান করব, সেইটা তো হলো না। তাহলে কি আমরা অন্য চরে চিন্তা ভাবনা করবো? অন্য জায়গায় দেখতে হবে, অন্য জায়গায় দেখি আশেপাশে অন্য যদি কোনো চরে, আমার তো আরো পরিচিত অনেক চর আছে, যেহেতু এই চরে হলো না, তা অন্য চরে কি চিন্তা ভাবনা করা যায়? চিন্তা ভাবনা করা যায় যদি আপনি সহযোগিতা করেন। আমি আপনার পাশে আসি, যে আপনি যেহেতু আপনি ভালো একটা উদ্যোগ নিয়ে আসছেন, যেহেতু মাদ্রাসা করবেন জনগণের খেদমতের জন্য এবং জনগণের পাশে দাঁড়ানোর জন্য, আমি আপনার পাশে আসি। আমি কথা দিলাম আপনাকে, আজকে সারাদিন আপনি নিয়ে ঘুরছি, এমনি আমার সাথে আপনি সারাদিন চললেন, সেই ক্ষেত্রে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই। আপনি যে এরকম লোক ভাই, ভিডিও তো এরকম বোঝা যায় না। আচ্ছা 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 আচ্ছা, আপনার সাথে ঘুরা মানে আমি কিন্তু এই যে আজকে এখানে আসছি, আমরা কিন্তু দুপুরে কিন্তু আপনি ওখানে নাই, আমি ওখানে। অথচ খাওয়ার ব্যবস্থা না থাকার কারণে খাওয়া নাই। অথচ আমার কিন্তু খাওয়ার কথা মনে ছিল, তাই না? এখন মনে হয়েছে কথা বলতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর একটা বিষয় হলো, যদি এখানে আর বিশেষ করে এখানকার মানুষ কিন্তু অনেক মিশুক। মানুষ কেমন লাগলো? এই আশেপাশে মানুষ, 2-4 গ্রামের মানুষ অনেক মিশুক। তারপর আমি তো এখানে নতুন আসছি আজকে হঠাৎ, তারপর যথেষ্ট সম্মান করছে। আমি মনে করি এখানে যদি কেউ একটা দিনী প্রতিষ্ঠান করে, সে যথাযথ সম্মান পাবে এবং মানুষের সহযোগিতা পাবে। আশেপাশে মানুষের সমস্ত সহযোগিতা পাবে। আমাকে সহযোগিতা করতে চাইছে, আমাকে বলছে সহযোগিতা করবে, কিন্তু আমার প্রধানত টার্গেট বাগানের, এই জন্য আমি এখানে করতেছি। যাই হোক, আপনি যেহেতু এই সরে হইলো না, আমি আপনার জন্য অবশ্যই চেষ্টা করবো ভাই। আপনি আগামীকাল আবার যাব অন্য সরে। তবে রতন ভাই, আপনার প্রতি আমার এটাই রিকোয়েস্ট যে আপনি একটা চেষ্টা করবেন এখানে যেন একটা প্রাইভেট স্কুল অথবা একটা প্রাইভেট মাদ্রাসা কেউ যেন করে, সেভাবে সেটা তুলে দেওয়ার জন্য একটু উদ্যোগ নেওয়ার জন্য আপনি একটু চেষ্টা করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আপনাকে সারাদিন অনেক কষ্ট দিলাম এবং সারাদিন অনেক কষ্ট দিয়েছি, আর দেবো না। আজকে চলেন যায়, আমাদের গন্তব্যস্থলে চলে যাই। যেহেতু এই চরে জমি জমা নিচা হওয়ার কারণে আপনার বাগানের প্রস্তুতিমূলক কাজ হবে না, এটা চিন্তা না করে আপনারা ক্যান্সেল করলেন। তাহলে আমরা আগামীকাল অন্য চরে যাব এবং অন্য চরে ঘুরবো সারাদিন। আগামীকাল অন্য চিন্তা ভাবনা করে দেখা যাক কী করা যায়। আর যদি কপালে থাকে তাহলে অন্য চরে উচ্চ জমি যদি পাই, হয়েও যেতে পারে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।